নমস্কার। আমি ইন্দ্রাণী চ্যাটার্জি, স্পেকট্রাম দ্য অ্যাওয়ারনেস প্রজেক্টের টক টু দ্য এক্সপার্ট সিরিজের 165 নম্বর অধিবেশনের সঞ্চালিকা। আজকের এই অধ্যায়ে আমরা উদযাপন করব কৃতিত্বের এবং পিতৃ দিবসকে উপলক্ষ করে। আমরা উদযাপন করব এক পিতার অদম্য জেদ, অফুরন্ত ভালোবাসা এবং তার সন্তানের জীবনের সব প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধ এবং স্থিতি গড়ে তোলার নিরন্তর প্রয়াসকে। আজকের বিশেষ অতিথি সম্পর্কে কথা বলার আগে জানাতে চাই যে আজকের এই অধিবেশন আমি সঞ্চালনা করতে এসেছি স্পেকট্রাম দ্য অ্যাওয়ারনেস প্রজেক্টের তরফ থেকে, যে গোষ্ঠীর আমি একজন অন্তর্ভুক্ত সদস্য। আমাদের এই গোষ্ঠী সমর্পিত সমাজে এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার, যাতে তারা সংবেদনশীল হয়ে ওঠে বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের প্রতি, অর্থাৎ নিউরো ডাইভার্জেন্ট ইন্ডিভিজুয়ালস, যারা এই সমাজেরই এক অবিচ্ছেদ্য অংশ, এবং এদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে সমস্ত অভিভাবক, পরিবার পরিজনেরা, বিশেষ শিক্ষাবিদরা এবং পরিচর্যাকারীরা অর্থাৎ কেয়ার গিভার্সরা এই কর্মে নিবেদিত, তাদের প্রতিও যাতে এই সমাজের মানুষেরা ধৈর্য রাখেন এবং সংবেদনশীল হন, তারই একটা সক্রিয় প্রয়াস করা। স্পেকট্রাম দ্য অ্যাওয়ারনেস প্রজেক্টের লক্ষ্য, এটাই আমাদের লক্ষ্য। 2026-এ যে বিষয়টিকে আমরা মূল ভাবের পর্যায়ে এনেছি সেটি হলো সমাজের বিভিন্ন স্তরের মানুষের এবং বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটি নিরাপদ আশ্রয় এবং আত্মমর্যাদার সঙ্গে জীবন যাপন করার জন্য সুসংগত কাঠামো এবং নির্ভরযোগ্য পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার। পিতৃদিবস উপলক্ষে আজকে আমাদের বিশিষ্ট অতিথি হলেন দেবাশিস পাল। উনি আই হ্যাভ অটিজম অ্যান্ড আই লাইক টু প্লে গুড অ্যান্ড ব্যাড টেনিস এই বইটির রচয়িতা। আমি বইটি আপনাদের সামনে একবার তুলে ধরবো, আপনারা বইটিকে একবার দেখুন। এই বইটির উনি রচয়িতা এবং এই বইটি যদি আপনারা কেনেন এবং পড়েন বিশেষভাবে উপকৃত হবেন এবং এই অচেনা জগৎটি সম্পর্কে অবিদিত হবেন। আচ্ছা, এরপরে বলতে চাই এই বইটির বাংলা ভাষা দিয়ে অলংকৃত করে যিনি ভাষান্তর করেছেন উনি হলেন অদিতি বসু রায়। এই বইটিকে অদিতি বাংলায় যে শিরোনামে ভূষিত করেছেন তা হলো নোয়েলিজম, অটিজমের অটিজমের এক অজানা জগৎ। বইটিকে ঘিরে সমস্ত তথ্য, অভিজ্ঞতা এবং নিজের পুত্রকে নিয়ে এক দীর্ঘ পথ অতিক্রম করার সবটাই দেবাশিস এই বইটির মধ্যে এক সহজলব্ধ ক্রমান্বয়ে সাজিয়েছেন। সকলের কাছে অনুরোধ রইল এই বইটি সংগ্রহ করে পড়ার এবং অটিজমের এই অজানা জগৎ সম্পর্কে জানা, বোঝা এবং সচেতনতা গড়ে তোলার। ওনাকে এই ভার্চুয়াল মঞ্চে ডেকে নেওয়ার আগে ওনার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেবাশিস পাল পেশায় ম্যানেজমেন্ট ও মার্কেটিং স্ট্র্যাটেজির কনসালটেন্ট। দিল্লি, গুরগাঁও, বেঙ্গালুরু ও কলকাতা সহ বিভিন্ন শহরে ক্লায়েন্টদের সঙ্গে কাজ করেন। বর্তমানে তার ক্লায়েন্টদের একটি বড় অংশ শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। পূর্বে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অপুষ্টি, ম্যালেরিয়া ও নারী স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সারা দেশে একাধিক সমন্বিত জনসচেতনতামূলক প্রচার অভিযানের নেতৃত্বে দিয়েছেন। বিজ্ঞাপন এবং কার্যকরী বিপণন, মার্কেট এফেক্টিভনেস কৌশলের জন্য তিনি তার এজেন্সির দলগুলোর সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক উভয় স্তরেরই বহু পুরস্কার জিতেছেন। কানস লায়ন্স ও নিউ ইয়র্ক ফেস্টিভ্যাল। পেশাগত জীবনের বাইরে বরাবরই লেখকের শিশু বিকাশ মনোবিজ্ঞানের প্রতি একটি গভীর আগ্রহ ছিল এবং সেটা ব্যক্তিগত জীবনে পিতা হয়ে ওঠার বহু আগে থেকেই। আই হ্যাভ অটিজম and I like to play good and bad tennis তার লেখা প্রথম ইংরেজি বই। এই বইটির বাংলা সংস্করণ নোয়েলিজম, অটিজম বিষয়ে সমাজে আরও বিস্তৃত সচেতনতা, ধারণা শক্তি এবং সহানুভূতি গড়ে তোলার এক আন্তরিক প্রয়াস
এই বইটিকে আমি আপনাদের সামনে দেখাতে চাই। সবাই দেখুন, এটি হলো বাংলা সংস্করণ, ইংরেজিরই বাংলা সংস্করণ। যারা ইংলিশ থেকে বাংলায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এই বইটিকে কিনে অবশ্যই পড়তে পারেন। এই বইটি আপনাদের সমৃদ্ধ করবে নিশ্চয়ই, আমার এটা বিশ্বাস। আচ্ছা, এরপর বলতে চাই যে এই প্রচ্ছদটি আপনার হ্যাঁ, যেটা আমি বলতে চাই এই বইটির প্রচ্ছদটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এইটি পরিকল্পনা করেছেন শুভ্রনীল ঘোষ। ওনার লেখা অনুযায়ী আমরা জানতে পারছি গান, গাড়ির শোরুম, টেনিস আর সাঁতার এসব নিয়েই নোয়েলের জগৎ। নোয়েলের পৃথিবীটা কৌতূহল আর অপার আনন্দে ভরা। নোয়েল পৃথিবীকে তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেখত, অনুভব করত। এই অনন্য দৃষ্টিভঙ্গিকেই বইটিকে করে তোলে আর পাঁচটি বইয়ের চেয়ে একেবারে আলাদা। নোয়েলিজম কেবল এক অটিস্টিক মানুষের গল্প নয়, এই বইটি জীবনকে নতুন করে ভাবতে শেখায়। এক পিতার স্মৃতিচারণ, পারিবারিক বন্ধন, ভালোবাসা এবং সহানুভূতির মানবিক স্পর্শে গড়া এই বইটি সব বয়সের পাঠকদের জন্য এক অনুপ্রেরণা। তাহলে এবার ডেকে নেওয়া যাক আজকে আমাদের বিশেষ অতিথিকে। তাহলে আমাদের এই মঞ্চে সাদর আহ্বান জানাই দেবাশিস পালকে। দেবাশিস পাল, থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ আমাদের এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য, আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। আমরা বিশেষ কিছু আলাপ আলোচনা কথাবার্তা বলবো, যাতে আমরা মানুষদেরকে আরো বেশি করে সচেতন করতে পারি, আরো বেশি করে জানাতে পারি আমাদের এই পৃথিবীটা সম্পর্কে। আপনি যেমন একজন অভিভাবক, আমিও তেমনই একজন অভিভাবিকা, এবং আমাদের পুত্র দুজনই অটিজম ওয়ার্ল্ডে বিলং করে। সেই পৃথিবীতে নিয়েই তারা জন্মেছিল। সেই পৃথিবীটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে গেছি, কিভাবে জানতে বুঝতে শিখেছি, সেটারই উপর আমরা আজকে আলোকপাত করব। এবার আপনি যদি কিছু একটু বলেন, তারপর আমরা শুরু করবো আমাদের আলোচনা পর্ব। আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে, যেটা আপনি বললেন, পড়লেন, যে জীবনকে নতুন করে ভাবতে শেখা। কারণ কি, অটিজম একটা নতুন ট্র্যাজেক্টরি আমাদের লাইফে নিয়ে আসে, এবং যেরকম আপনিও এক্সপিরিয়েন্স করছেন, বহু লোক এক্সপিরিয়েন্স করছে। সেই ট্র্যাজেক্টরি কিন্তু আমরা কখনো কল্পনা করিনি আগে, সেরকম সচেতনতাও ছিল না। তাই জন্য আমার পয়েন্ট হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে জীবনকে নতুনভাবে চিন্তা ভাবনা করা। কারণ কি, সেটা যদি না হয়, আমরা কখনো এই অটিজম কন্ডিশনের জন্য আমরা যেই ধরনের কমিটমেন্ট দরকার, যে ধরনের অ্যাকসেপ্টেন্স দরকার, যেই ধরনের একটা মানে দৃঢ় শক্তি দরকার, সেটা কিন্তু হবে না। তাই জন্য নতুন করে ভাবতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের নতুন নতুন পথ খুঁজে বার করতে হবে, যাতে এই সমাজের মধ্যেই ওদেরকে অন্তর্ভুক্ত করা যায়। এবং তাই জন্যই শুধু আমরা অভিভাবকরা না, সমাজের মানুষদেরও আগে এগিয়ে আসতে হবে, তাদের একটা জানবার প্রয়াস করতে হবে নিজেদের থেকে। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা আমি নোয়েলকে দিয়ে শুরু করব, যেহেতু আমরা তাকেই উদযাপন করছি। যদিও পিতৃদিবস, কিন্তু এই পিতা পুত্রের এই সম্পর্কটাকেই আমরা বিশেষভাবে উদযাপন করতে চলেছি আজকে। তাই প্রথমে আমি জানতে চাইবো, নোয়েলের নামটি অভূতপূর্ব, অনন্য এবং বেশ ভিন্ন স্বাদের। নোয়েল জন্ম হয়েছিল ঠিক বড়দিনের আগেই, 15 ডিসেম্বর 1992। সেই কারণেই কি ওর জন্য এই নামটি স্থির করা হয়েছিল? এই নামটি ওকে কে দিয়েছিল এবং কেন, যদি একটু বলেন। প্রথমত নামটা আমি দিয়েছি, কারণ কি আমার একটা এই নোয়েল শব্দটার অর্থ হচ্ছে ফরাসিতে, আমাদের যেটা আমরা ক্রিসমাস বলি, বড়দিন, সেটাকে ওরা নোয়েল বলা হয়। আর সেই নোয়েল হচ্ছে একটা মানে আনন্দ, ভালোবাসা, এটার যে একটা অ্যাসেম্বলি, এবং একটা স্পিরিট অফ সেলিব্রেশন, হ্যাঁ, উৎসাহ, সেটার একটা প্রতীক। তো আমার প্রথম সন্তান নোয়েল অ্যাকচুয়ালি আমার মানসিকভাবে বলতে পারেন যে এই প্রতীকটাই অ্যাকচুয়ালি আমার কাছে
উঠে এসছিল, আর তাই জন্য ওর নাম নোয়েল। সেই জন্য এই নামটা নোয়েল রাখা হয়। হ্যাঁ, প্রথম সন্তানের প্রতি বাবা মায়েদের একটা বিশেষ অনুভূতি কাজ করে, বিশেষ হ্যাঁ, একটা আবেগ কাজ করে, কারণ তারা প্রথমবারের মাতা পিতা হন তো। হ্যাঁ, তাই হ্যাঁ। সেদিক থেকে অবশ্যই একটা বিশেষ আনন্দ, একটা বিশেষ আপ্লুত হয়ে হ্যাঁ, পড়া সেটা থেকেই যায়। আচ্ছা, এরপরে যে প্রশ্নটায় আমি যাব, আমরা দেখছি বইটা পড়ে যে নোয়েলকে আপনি নানা রকম শারীরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করেছিলেন, যেমন টেনিস, স্কোয়াশ, সাঁতার কাটা ইত্যাদি। এগুলোর সঙ্গে ওর জীবন বিশেষভাবে জড়িত ছিল। তো এই শারীরিক চর্চাগুলো ওকে বেড়ে ওঠায় কতটা সাহায্য করেছিল এবং স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে কতটা সাহায্য করেছিল, এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন। অ্যাকচুয়ালি আমি নিজে খুব স্পোর্টসে রুচি রাখি এবং খেলাধুলা করতাম ছোটবেলা থেকেই। তো আমার একটা চিন্তাধারা আছে যে, সেটা কিন্তু অটিজমের আগের কথা বলছি, যে খেলাধুলার মধ্যে ইনভলভ থাকলে সারা জীবন কোনো 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 না কোনো একটা স্পোর্টে, তাহলে আপনার অনেক অ্যাংজাইটি এবং ফিটনেস, একদিকে অ্যাংজাইটি রিলিফ, একদিকে ফিটনেস, এটা কিন্তু খুব দরকার। কারণ কি, আমাদের যে ধরনের লাইফ লিড করি এবং আমরা যে ধরনের পলিউশন এর মধ্যে থাকি এবং অল অফ দ্যাট, এইটা কিন্তু একটা বিশাল থেরাপি আমার মনে হয়। সেটা কিন্তু খুব একটা তাকে গুরুত্ব আমরা ভাবি না, কিন্তু এটা আমার সবসময় ছিল। আর যখন আমি অটিজম জগতে এলাম আফটার নোয়েলস ডায়াগনোসিস 3.5 বছর বয়সে, তখন থেকে আমি যেগুলো দেখছিলাম, যে আমি যেরকম আমরা মানে স্বাভাবিকভাবে করি, পার্ক নিয়ে যাওয়া, স্পোর্টস করা, সবাই করে, সব বাচ্চাদেরই করা হয়। কিন্তু একটা পয়েন্টের পরে, আই থিঙ্ক অ্যারাউন্ড দ্য এজ অফ 10, 10 বছর হওয়ার পরে, আমার একটা ধারণা হলো যে, একটা তো সুইমিং ও খুবই আগে স্টার্ট করেছিল, তাতে ওর মারও অনেক কন্ট্রিবিউশন, শি ইজ এ গুড সুইমার। তো সুইমিংটা প্রথমে স্টার্ট করেছিল, তো সেটা হতো। কিন্তু ইন অ্যাডিশন টু সুইমিং, 10 বছর বয়স থেকে ওকে আমি টেনিসে নিয়ে যেতাম। এখন টেনিসের জন্য কোচ পাওয়া ফর অ্যান অটিস্টিক পার্সন ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ কি, ওরা খুব তাড়াতাড়ি গিভ আপ করে, ওদের সেই ধরনের পেশেন্স, ধৈর্য থাকে না কোচদের। তাই আমি বললাম যে, তাহলে তো আমি মোটামুটি মানে অল্প লেভেল, মানে স্বল্প টেনিস খেলতাম। আমি বললাম তাহলে আমাকে কোচ হতে হবে। কারণ কি, কোচের যে একটা নলেজ আর কম্পিটেন্স লেভেল, তাই সেটা খুব আমরা সবাই সম্মান করি, তাই না? তো আমি তো কোচ হতে পারি না সেরকম একটা ধারণা ছিল, কিন্তু আমাকে হয়ে যেতে হলো। কারণ কি, অনেকজন কোচকে আমি ট্রাই করলাম, কিন্তু ওরা ওই 7 দিনের মধ্যে বলতো আমরা পারবো না, ও ভীষণ হ্যাঁ, ডিস্ট্রাক্টেড, ও খুবই হাইপার অ্যাক্টিভ, যেরকম হয় আর কি। তো তাকে আমি যতই, কোচকেও টলারেন্ট হতে হবে না? হ্যাঁ, ভীষণ ওদের টলারেন্ট, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলিকে মেনে নিয়ে, হ্যাঁ, মানিয়ে নিয়েও তাকে তাই, চলতে হবে, তাই, অর্থাৎ ঠিক, তাদের জগৎটা ঠিক তাই। সম্পর্কেও তাদের একটা মানে একটা, কি বলবো, একটা ট্রান্সপারেন্ট আইডিয়া থাকাটা খুব দরকার, হ্যাঁ, ঠিক, ঠিক তাই। একটা কিন্তু স্বচ্ছ আমার ধারণা। আমার আর একটা কথা বোধহয় বইয়েও আছে বোধহয়। আমি তার কিছু বছর, মানে উই হ্যাড স্টার্টেড টেনিস, তার কিছু বছর পরে আমি একটা অফিসিয়াল ভিজিটে না টোকিও গেছিলাম, জাপানে। আর তার আগে আমি যথেষ্ট আমার নলেজ ছিল অ্যাবাউট হিগাশি স্কুল, তখন অটিজমের বিখ্যাত স্কুল ইন দ্য ওয়ার্ল্ড, মানে হিগাশি স্কুল। তো সেখানে আমি টোকিওতে যাওয়ার আমার কাজ, মিটিংস এর পরে, কাজে পরে, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করে না হিগাশি স্কুল দেখতে গেছিলাম। আর হিগাশি স্কুলে কি আছে, জুনিয়র স্কুল, মিডল স্কুল, আর তারপরে হাই স্কুল, তারপরে ওদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার একটা আলাদা সেন্টার ছিল। তো আমি সবগুলো দেখলাম, আর এবং পার্টিকুলারলি ভোকেশনাল ট্রেনিং সেন্টার, কারণ কি আমার খুব কিউরিওসিটি ছিল যে, বড় যখন অ্যাডাল্টস হয়ে যায়, হ্যাঁ, 20+,
তখন এক্স্যাক্টলি কিভাবে ওদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার অপারেট করে। আর ওখানে বিকজ হিগাশি হচ্ছে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, বুঝেছো, তাই জন্য ওদের অনেক এক্সপিরিয়েন্স ছিল এই সাবজেক্ট। তা আমার আমার সাথে একজন ইন্টারপ্রেটার ছিল, ইংলিশ জাপানিজ। তো আমি প্রায় সারাদিন ওখানে ছিলাম, ডিসকাশন অবজারভেশন। তো সেখানে দেখলাম ওদের একটা স্পোর্টস সেন্টার ঠিক মাঝখানে আছে বিল্ডিং ইনসাইড, ইনডোর। তো যেখানে খুব স্ট্রেস লেভেল বা ইয়াং পিপলদের হয়ে যাচ্ছে বেশি, বা ভীষণ ডিস্টার্ব, ভীষণ অ্যাংজাইটি, তখন ওরা ওদের ওই স্পোর্টসে নিয়ে যেত, স্পোর্টস ইউনিট। সেখান থেকে আমি বুঝলাম যে আমি যেটা ভাবতাম সেটা খুব রিইনফোর্স হয়ে গেল আর কি। দেখলাম যে স্পোর্টস ওরা খুব ইউজ করে ফর দ্য সাপোর্ট, ফর ডেভেলপমেন্ট, ফর ফোকাস, এবং অ্যাংজাইটি থেকে রিলিফ দেওয়া। তো সেই জন্য আমার আরো মানে এই জিনিসটার উপরে দৃঢ়তা বেড়ে গেল যে এটাই আমায় করতে হবে, এবার আমাকে কোচ হতেই হবে এবং বিভিন্ন স্পোর্টসকে ওকে এক্সপোর্ট করো, তার মধ্যে প্রধান ছিল টেনিস। Yeah, hi. So Indrani ma'am was talking to you, and I think something happened to her internet, and therefore I have to barge in just like that. So Devashish, let's talk about the book since I could not follow most of what you were saying in Bangla. Okay. But if you could just translate that in English so we can connect the dots. In the meantime, she will join back. Yeah. So I was talking, her question was about Noel's involvement with sports, particularly swimming, tennis, squash. He was also into roller skating, all of that. So I was just giving a backdrop of why my belief that sports would become a major area for his improvement, for his self-esteem, and for his understanding of this world, interpreting the world. You know, so that was one part. And then the second thing was the anxiety, the unpredictability of our everyday life, you know, which is a very big source of stress for all the autistic individuals at that age. I'm talking about the 10 plus age, you know. So then, you know, I had gone to Tokyo for a business meeting, and then I went to the famous Higashi school in Tokyo. I had made some appointments there, and I spent a lot of time with them, and I had a fortunately, they had provided me the Japanese English interpreter as well. So I was just telling her that they had this, they of course have a junior, middle school, etc. But they also have a vocational training center for 18 or 20 plus age. There was a sports, you know, center within the building, where I found that people who were experiencing a lot of stress or hyperactivity or very difficult behavior there in the workplace, they would be just gently sort of escorted to the sports center. And then that person would just calm down and become, you know, completely find their equilibrium and then come back to work. So for me, that was a major reinforcer of my own belief that sports would go a long way in providing that support. Wonderful. And it is multiple levels, you know, it's not just that all kids go to, you know, are exposed to sports in schools and all of that. Parents do that, engage them with sports even outside of schools. But in case of autism, the role of sporting activities is much bigger. And that is not adequately, I think, identified. Explored also, not maybe. in the Indian situation. I have not seen that. Everybody believes in prescriptive therapies by OT specialists, doctors, you know, neurotherapists. But there is one big thing which is so much more impactful, is what I believe. That's so true. That's so true. We have heard one couple of more parents talking about how any physical activity actually helps them calm their nerves, do emotional regulation,
And it actually is a very good way to connect with your child if you are engaged like you were with Noel. And on that note, I would like to tell you that your host is back with her pretty voice and the Bangla flavor that she brings in. Indrani ma'am, if you could just keep your phone in the landscape mode so we can see the more of you, if it is possible. Otherwise, we're good with this. I would continue this way itself. Sure. Please bear with me. Sure. No problem, ma'am. Please carry So, on. yes, I'm in sync with you. So that is actually the first condition. এটাই হচ্ছে প্রথম শর্ত যে আমাদের ছেলে মেয়েদের আগে ফিজিক্যালি ভীষণ ফিট করে তুলতে হয়। তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে রাখলে তাদের মাইন্ডটা আরো বেশি হেলদি ওয়েতে গ্রো করে এবং তারপরেই তারা আরো অনেক রকম অন্য বিষয় অর্থাৎ একাডেমিক্স এবং ওইসব বিষয়ে তারা মনোযোগ দিতে পারে। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। দেবাশিস, are you there? Yeah. Yeah, so let's switch on to the next question. আপনার পেশাদারি বা প্রফেশনালিজমের এবং নোয়েলকে এই যে নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে যুক্ত করা, এই যে দুটো ভিন্ন দিক, এই দুটোকে আপনি কিভাবে ভারসাম্য বজায় রেখে চলতেন, কিভাবে ব্যালেন্স করতেন আপনি? সেই ইকুইলিব্রিয়ামের কথাটি চলে আসছে। এই দুটো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির পরিমণ্ডলকে বজায় রাখতে গিয়ে আপনাকে কি কি অসহায়তা সম্মুখীন হতে হয়েছে, যদি সেটা একটু বলেন। কারণ এটা আমি মনে করি সমস্ত অভিভাবকদেরই একটু জানা দরকার যে আমাদের যখন ভিন্ন সক্ষমের কোনো সন্তান আমাদের পরিবারে জন্ম নেয়, তখন আমাদের দুটো দিককেই বজায় রেখে চলতে হয়। কোনো একটা দিকে শুধু প্রাধান্য দিলে আমাদের পক্ষেই মুশকিল হয়ে পড়ে। তো আপনি যদি এটা নিয়ে একটু বলেন। তো আমাদের সন্তানদের যেই ধরনের শেখার পদ্ধতি আর যেই ধরনের টাইম যেটা দিতে হবে আমাদের, টাইম তো সবার জন্যই সীমিত, কিন্তু এই অটিজম স্পেকট্রাম এর যে শিশু, তাকে যেই ধরনের সাপোর্ট, যেই ধরনের সময় দেওয়ার দরকার, সেটা আমি রিয়েলাইজ করেছিলাম যে এটা আমাকে করতেই হবে, আর মাকে করতে হবে, তাই না? কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিস যেগুলো আমি করাতাম ওকে দিয়ে, যেটা মোস্টলি আউটডোর, বা ওকে রাইটিং প্র্যাকটিস করানো, এই ধরনের যতগুলো অ্যাক্টিভিটিস, এগুলো সব অনেক সময় লাগে না। তো সেখানে আমি একটা স্থির করলাম যে আমাকে একটা প্রায়োরিটাইজেশন করতে হবে। আমার একটা কর্পোরেট লাইফ, আর যেখানে মানে ইটস ভেরি ভেরি কম্পিটিটিভ, আর ভীষণ মানে ইট টেকস আ লট অফ টাইম টু ডু ইট সাকসেসফুলি। কিন্তু সেখানে আমি একটা স্থির করলাম যে আমি আই ড্র বাউন্ডারিজ আর কি। যেরকম ছুটির দিনে বা উইকেন্ডে আমি কোনো মিটিংস নিতাম না বা ট্রাভেল করতাম না, যতটা মানে প্রয়োজন ততটাই করব। এবং যতগুলো ইভেন্টস, আমাদের ইন্ডাস্ট্রি ইভেন্টসে পার্টিসিপেট করাটা খুব স্বাভাবিক সবাই জন্য, এবং টু মিট আপ আদার ইন্ডাস্ট্রি পিপল, ক্লায়েন্টস, ক্লায়েন্ট এন্টারটেইনমেন্ট, অল অফ দ্যাট, তো অ্যাওয়ার্ডস ফাংশনস, তো সেইগুলোকে আমি না বাদ দিয়ে দিয়েছিলাম। আমি জানতাম এর জন্য আমার ক্যারিয়ারে একটু বোধহয় একটু ধাক্কা লাগবে, ক্ষতি হবে, কিন্তু আমার জন্য নোয়েলকে টোটাল টাইম দেওয়াটা, মানে আউটসাইড অফ ওয়ার্ক, ভেরি ইম্পর্টেন্ট। আর অন্য অ্যাক্টিভিটিস গুলোকে আমি তারপরে মাইনাস করলাম, সেটা দরকার অ্যাকচুয়ালি। নাহলে যেই ধরনের টাইম দিতে হয়, যেটা আমি বারবার কথা বলে যাচ্ছি, সেটা কিন্তু আমরা দিয়ে উঠতে পারি না যদি আমাদের জাস্ট বিকজ উই হ্যাভ আ প্রফেশনাল লাইফ, জাস্ট বিকজ আমাদের একটা উই আর দ্য রোল অফ দ্য প্রোভাইডার, আমরা সেটাকে ধরে একটা জাস্টিফাই করে দিই যে আমাদের সময় হবে না, আমি কত পারবো না, ওটা মাকেই করতে হবে। সেই সেই দুজনকেই করতে হবে, মাকেও করতে হবে, বাবাকেও করতে হবে। তাই জন্যে সেটা যখন করা হয় না, আমি সেটা তো রেজাল্টস দেখছিলাম না, পজিটিভ রেজাল্টস, প্রত্যেকটা পদে আমরা একটা পজিটিভ রেজাল্টস দেখছিলাম, যে সময় দিলে, ওটাতে লেগে থাকলে একটা ড্রামাটিক পজিটিভ রেজাল্টস আমরা দেখতে পারতাম।
সেটা আমরা নোয়েলের ক্ষেত্রে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে কিভাবে একটু একটু করে ওর ক্রমবিকাশ হচ্ছিল। হ্যাঁ, এবং আমি absolutely. এটাও দেখেছি যে অন্য লোকের সঙ্গে ইন্টারাকশনের ব্যাপারেও, অন্য লোকের সঙ্গে ব্যবহারিক জীবনের ব্যাপারেও অনেকটা বেশি স্বাচ্ছন্দ্য হয়ে উঠছিল। হ্যাঁ, অনেকটা উন্নত স্তরে ওর এই আদান প্রদানগুলো ছিল অন্য লোকেদের সঙ্গেও, সেটাও বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু। এবং আমিও আপনার সঙ্গে সহমত যে বাবা এবং মা দুজনকে কিছুটা করে সময় বার করতে হবে, কারণ দুজনের ভূমিকায় বিশেষ প্রাধান্য এই ভিন্ন সক্ষম সন্তানদের প্রতি। তাদের প্রত্যেকেরই একটা ডিফারেন্ট রোল আছে প্লে করবার, কিছুটা বাবার কিছুটা মার, এবং সেটা একজন পূরণ করতে পারে বলে আমার সেটা মনে হয় না। এবং দুজন মিলে এগিয়ে এলে পর সেই জিনিসটার একটা ভারসাম্য বজায় থাকে এবং সন্তানকে নিয়ে আরো সহজাত ভাবে এগিয়ে যাওয়া যায়। কারণ এদেরকে গড়ে তোলার কোনো শেষ নেই, অশেষ। সেই জন্য আমরা কোনো কোনো সময় একটু অপরাধ একটা বোধ হয় আমাদের, যে আমরা বোধহয় যথেষ্ট করতে পারলাম না, আরো করতে পারলে বোধহয় আমার ছেলেটা আরো ভালোভাবে বিকাশ হতে পারতো। সেটা সবসময় আমাদের মধ্যে একটা চলতে থাকে, একটা প্লে করতে থাকে, যে some kind of guilty feelings that we are not doing enough. কিন্তু এটা তো আসলে তা নয়, এটা আসলে প্রত্যেক মানুষেরই একটা ধৈর্যের যে পরিসীমা রয়েছে সেটার মধ্যেই সে চেষ্টা করতে পারে। তাই দুজন একসঙ্গে এগিয়ে এলে সেই জিনিসটা বন্টন হয়ে যেতে পারে, ভাগাভাগি হয়ে যেতে পারে, একদম ঠিক। ফলে সেটাকে নিয়ে আমরা আরো স্বাচ্ছন্দ্যের সঙ্গে এগোতে পারি। আচ্ছা, এরপরের যে প্রশ্নটায় আমি আসবো সেটা হচ্ছে, নোয়েল সামাজিক ছিল এবং বিভিন্ন লোকের সঙ্গে যে আলাপচারিতায় আবদ্ধ হতে ভালোবাসতো, তা সে ওর চেনা কিংবা অচেনা হোক। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, বাবা, আমি অচেনা লোকের সাথে কথা বলতে শিখেছি। নানা চেনা অচেনা লোকের সঙ্গে ও যুক্ত হতে ভালোবাসতো। আমি কিছু লাইন একটু বই থেকে পড়ি, তাহলে এটা সম্বন্ধে আরো আমরা বিশেষ করে জানতে এবং বুঝতে পারবো। হুম। 20 বছর বয়সে পা দিতেই সে খুব আকর্ষণীয় পুরুষ হয়ে ওঠে। সে অত্যন্ত আত্মবিশ্বাসী, সতর্ক, দয়ালু, আবেগপ্রবণ, সহানুভূতিশীল হয়ে ওঠে এবং আশেপাশের মানুষের জন্য তার সত্যিকার আন্তরিকতা ফুটে ওঠে। সে তাদের ভালো চায় এবং তাদের বিশ্বাস করত, আহ এবং তাদের বিশ্বাস করত, কখনো অন্যদের থেকে দূরে থাকতো না এবং নিজেকে আহ সরিয়েও নিত না। সে অনেক লড়াই করে অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করে যেত। এই লড়াইটা তার চলতেই থাকতো, তবে সেই কারণে সে খুব একটা ভেঙে পড়তো না। মানে অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে তার কতটা আগ্রহ অন্যদের সঙ্গে মেশার, তাদের সম্পর্কে জানতে চাওয়ার। তো সেই দিকটা আমাকে খুব বিশেষভাবে প্রভাবিত করেছে, ওর এই দিকটা। এটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন একটু। অটিজম মানে যে ইংলিশ টার্ম যেটা আমরা ব্যবহার করি ফর দিস কন্ডিশন, এটার অর্থ হচ্ছে যে বাই ওয়ান সেলফ। হ্যাঁ, সেটা হচ্ছে প্রধান ক্যারেক্টারিস্টিক। সেটাই হচ্ছে আমাদের যারা প্রথম এই ডায়াগনোসিসটাকে ঠিক করে, তাদের অবজারভেশন, ডাক্তাররা বললো যে বাই ওয়ান সেলফ, তাই জন্য অটিজম। কিন্তু সেটা সেটা কি সত্যি? না। অটিজম, ইট ডাজ নট ক্যাপচার দ্য ফুলনেস, তাই জন্য ওরা এখন অটিজম স্পেকট্রাম বলে আর নিউরো ডাইভার্জেন্স বলা হয়। কিন্তু আসল কথাটা কি? আসল হচ্ছে যে there are sides of personality which will be by oneself. সে নিজে নিজে মধ্যে, নিজের জগতের মধ্যে থাকতে চায়, সেটা সত্যি। কিন্তু তার আরেকটা দিক আছে যেটা অটিজম টার্ম ক্যাপচার করছে না, সেটা হচ্ছে সে মানুষদের ভালোবাসে, সে মানুষদের সাথে কানেকশন করতে চায়, কিন্তু তার অসুবিধে হয় কানেকশন করতে। কিন্তু যে ওর যেটা ওর ইমোশনাল নিড, সেটা কিন্তু থাকে সব সময়। তাই জন্যে সেই সুযোগ, এবং তাই জন্য আমরা বলি যে কমিউনিকেশন সেটা সবসময় যে ভার্বাল হতে হবে তা না। অনেক বাচ্চারা আমরা জানি যে অটিজম স্পেকট্রামে দে ডোন্ট হ্যাভ দ্য ভার্বাল এবিলিটি,
বা ভার্বাল স্কিলস, তা সত্ত্বেও তারা কমিউনিকেশনের যে নিড, সোশ্যাল কমিউনিকেশন, সেটা কিন্তু থাকে, সবসময় থাকে। এবং সেই সোশ্যাল কমিউনিকেশনে একটা আনন্দ এবং একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে সেটার একটা এনজয় করা, সেটা কিন্তু সত্যি না। তো সেই জন্যে ওকে আমরা তাই জন্য সব জায়গায় নিয়ে যেতাম বাইরে, যেখানে অন্য লোকরা হয়তো বিরক্ত হতো, কারণ কি ও গিয়ে অনেক রকম প্রশ্ন করতো তাদের, যেগুলো অ্যাবসলিউটলি নট ভেরি ফ্রেন্ডলি প্রশ্ন, বা ওর একটু হাইপার অ্যাক্টিভিটি হতো, একটু স্ট্রেস হয়ে যেত, সেটা খুব দেখা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা ওকে সবসময় নিয়ে যেতাম, শপিং মল বললো বা যে কোনো সোশ্যাল গ্যাদারিং, সেলিব্রেশনস, ফেস্টিভ্যাল অ্যাক্টিভিটিস, দুর্গাপুজো, সব 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 জায়গায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেটার থেকে না একটা এনকারেজমেন্ট, একটা সাপোর্ট কন্টিনিউসলি দিতে হবে। কিন্তু সেটা শুধু নিয়ে যাওয়াটা হলো হবে না। সে ওকে একটা, আমি কমেন্ট্রি দিতাম যে দেখো এখানে এটা হচ্ছে, এখন দেখো এ একে মিট করো, এ হচ্ছে একজন শিক্ষক বা একজন ডাক্তার। মানে এই যে একটা কন্টিনিউ কমেন্ট্রি দেওয়াটা না আমার হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক হয়ে গেল, যে ওকে কমেন্ট্রি দিতাম। তার মধ্যে সবকিছু, সব কথা যে পুরোপুরি বুঝতে পারছে বা কনটেক্সটটা বুঝতে পারছে তা না, কিন্তু তার মধ্যেও ঠিক মানে অনেকটা মানে কম্প্রিহেন্ড করতে শিখলো আর কি। সো ওই শেখা ব্যাপারটা না, ওটার কন্টিনিউয়াসলি একটা সাপোর্টের দরকার। তো তার থেকে ওর ভালো লাগা, মানুষদের ভালো লাগতো যারা আশেপাশে থাকতো, তো সেই একটা ট্রান্সফরমেশন হলো আর কি। কিন্তু ও প্রথম দিকে ও খুব নিজের মধ্যেই থাকতে চাইতো, একলা বসতে থাকতে ভালো লাগতো, ইউটিউবে গান শুনতো, কারোর সাথে আর মানে কোনো জিনিস ওকে ডিস্ট্র্যাক্ট করতো না। কিন্তু আস্তে আস্তে ওই সোশ্যাল ব্যাপারটা অনেকটা আমরা সাকসেসফুল হয়েছিলাম। না, অটিজম ব্যক্তিদের এটাই কিন্তু একটা সহজাত একটা মানে প্রবণতা, যে তারা নিজেদের মধ্যে থাকতেই আসলে ভালোবাসে। আমার পুত্রের মধ্যেও তাই ছিল, আই কন্ট্যাক্ট খুব কম ছিল। লোকেরা ওকে কিছু জিজ্ঞেস করলে ও তাতে কোনো প্রত্যুত্তর দিত না, কোনো উত্তরই দেওয়ার চেষ্টা করতো না। এবং সে ব্যাপারগুলো আমি আমার ছেলের মধ্যেও লক্ষ্য করেছি অনেকবার। এবং সেই জন্যই আমি ঠিক করলাম যে ওকে কখনো একা রেখে দেবো না, ও সকলের মাঝখানে থাকবে, সকল হ্যাঁ, আলোচনার মধ্যে হ্যাঁ, থাকবে, সেটা বুঝতে এটা পারুক খুব বা ভালো না পারুক। ভালো করে। কারণ ছোটবেলায় ও স্কুলে গিয়েও বুঝতে পারতো না যে ও বাড়ি থেকে আসলে স্কুলে চলে এসেছে। ও যে একটা অন্য জায়গায় ওকে ট্রান্সফর্ম করে দেওয়া হয়েছে, একটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে, সেটাও বুঝতে পারতো না। হি হ্যাজ গট ট্রান্সফার টু সামওয়্যার এলস। হ্যাঁ, এটা রিয়েলাইজ করতে বেশ অনেকটা সময় লেগেছে। এবং এই যখন ও স্কুলে যেতে শুরু করলো, সেই সময়ের মধ্যে থেকেই ওর অটিজমের সমস্ত লক্ষণগুলো আস্তে আস্তে ধরা পড়তে শুরু করলো, যে ও একটু ভিন্ন প্রকৃতি, আর সকলের মতন নয়। আর নোয়েলের এই সোশ্যাল হওয়ার ব্যাপারে আরো একটা লাইন আমি পড়তে চাই। কোনো ব্যক্তির মুখের ভাব দেখে যদি তাকে দুঃখী মনে হতো, অমনি নোয়েল বলতো, বাবা, ওদের সাহায্য করা যাক। নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ লেভেলিং এর ক্ষমতা কম হলেও নোয়েলের সমবেদনা জানানোর ইচ্ছে খুব বেশি থাকতো। এই জিনিসটা আমাকে ভীষণভাবে ছুঁয়েছে আর কি। এই যে অন্যকে দুঃখী দেখে দুঃখী হওয়া এবং তাকে সাহায্য করতে চাওয়াটা, এটা কিন্তু একটা ওর বিশেষ গুণ ছিল। এটা কিন্তু হ্যাঁ, সব সত্যি অটিজম সত্যি। লোকেদের মধ্যে লক্ষ্য করা যায় না। বেশিরভাগ অটিস্টিক লোকেরাই এই ব্যাপার খুব নন চ্যালেন্ট, হ্যাঁ, যে বাকিরা কি ভাবছে, তাদের কি অবস্থা। হ্যাঁ, এই যে ও কাউকে দুঃখী দেখে সেই ভাবটাকে নিজের মধ্যে নেওয়া এবং তাকে সাহায্য করতে চাওয়া, এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। তো সেই দিক থেকে আমি সত্যি নোয়েলের এই ইয়েতে ভীষণভাবে প্রভাবিত। আচ্ছা, এরপরে আমরা যে প্রশ্নটা যেতে চাই, নোয়েল তার গান নোয়েল আর তার গান অতপ্রতভাবে জড়িত। কোনো ক্ষেত্রে গানই জাদুর মতন কাজ করেছে এবং ওর প্রধান শক্তি হয়ে ওঠে। এবং ওর সাঁতার কাটা, টেনিস খেলার ক্ষেত্রে অনেক সময় এই গান ওকে অদম্য স্ফূর্তি জুগিয়ে এসেছে।
ওর এই গান ভালো লাগার ব্যাপারে যদি কিছু বলেন, এবং এই সম্পর্কে আমি কিছু বলতে চাইবো। এই বইয়ে নানা জায়গায় নানাভাবে লেখা আছে কিভাবে গান ওকে চির উৎসাহিত করেছে। তো সেই গান ছাড়া ও প্রায় সেই পাগল পাড়ার মতন অবস্থা আর কি। গান কেন নেই আর কি, সব জায়গায় গান একটা বিশেষ ভাবে ওকে উদ্বুদ্ধ করেছে, নানা কর্মের ক্ষেত্রেও এবং নিজেকে শান্ত রাখার ক্ষেত্রেও, যেটা আমি দেখতে পাচ্ছি। যেমন এখান থেকে একটু পড়ি। 14 বছরে নোয়েল গান গাইতে পারতো। সে তার প্রিয় 5টি সিডির প্লে লিস্টের গান সব উচ্চস্বরে বাজাতো। প্রতিবার গাড়িতে চড়ি সে মিউজিক সিস্টেম সিডি চালিয়ে দিত। এই 5টি সিডিকে সে সঙ্গে রাখতো। সে গাড়িতে এই 5টি সিডি কেবল বাজাতো। নিয়মিত গান শোনা সে শুরু করতে ক্যারল দিয়ে, যেটা ওর পিস্তুত দিদি তিন্নি উপহার দিয়েছিল। গানের লাইন কয়েকটা পড়ছি। The first Noel the angel did say was in fields where they lay keeping their sleep on a cold winter's night that was so deep. Noel, 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 Noel. They looked up and saw a star. Noel, 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 Noel. এটা তার সবচেয়ে পছন্দের গান, কারণ তার নাম এই গানে আছে। এতে সেই নিজেকে গুরুত্বপূর্ণ মনে করত। তো এই সমস্ত লাইন থেকে আমরা জানতে পারছি যে নোয়েল গানের সঙ্গে কিভাবে জড়িত ছিল আর কি। মানে গানের যে ভালোবাসা এবং ওটার যে কি বলবো, ওর যে মানে একটা আকর্ষণ, ওটা কল্পনা করা যায় না আর কি। মানে যতই ওর ব্যথা হোক, যতই ওর স্ট্রেস হোক, যতই একটা ডিফিকাল্ট সিচুয়েশন হোক, একটা যদি গান বাজানো হয়, এবং সেটা যে ওর প্রিয় গান হতে হবে সেরকম কিছু না। আমাদের যেরকম হয় না প্লে লিস্ট, মাই প্লে লিস্ট, আমরা খুব পজেসিভ অ্যাবাউট মাই প্লে লিস্ট। ওর কিন্তু মাই প্লে লিস্ট ছিল, কিন্তু ও যে কোনো গান শুনতে ভালোবাসতো, এবং সেটা যখন বাজানো হতো না, ওর যত স্ট্রেস, দুঃখ, লোনলিনেস, বোর্ডম সব শেষ। এবং স্নায়ুকে শান্ত করতে খুব সাহায্য করতো। হ্যাঁ, খুব। আর সেটা তো একটা ব্যাপার, যেটা এফেক্ট ইট হ্যাড। আর একটা হচ্ছে ওর নিজের গান করা, যেটা মানে উইদাউট এনি টিচার, নো টিচার, ওর নিজের থেকে গান শুনে শুনে প্রত্যেকটা গান নিজে গাইতো একদম। এখন এখানে একটা প্রথম দিকে অসুবিধা ছিল, কারণ কি যেই সব দ্য ওয়ার্ডস গুলো, সব শব্দগুলো সব তো বুঝতে পারতো না অর্থটা। তাই জন্যে যদি গায়কের যদি খুব স্পষ্ট উচ্চারণ না থাকে, বা ইংলিশ গানের আমেরিকান সিঙ্গার্সদের একটু অ্যাকসেন্ট থাকে, যেরকম জন ডেনভার, ইউনো, ওর জন ডেনভার গান ভীষণ ভালোবাসতো, নীল ডায়মন্ডের গান ভীষণ ভালোবাসতো, কিন্তু ওদের যে ওয়ার্ডস গুলোর অ্যাকসেন্ট হতে ও নিজের মতন করে একটা ওটা উচ্চারণ করে নিত। ইট ডাজন্ট হ্যাভ টু বি অ্যাকিউরেট। আর তখন আমার আমি কেন ওকে কারেক্ট করছি, প্রথমে আমি কারেক্ট করতাম না, এটা এইটা না, এটা এই ওয়ার্ড। Yes, their kind of eloquence ও is যেটা very different শুনছে, from ও the ভাবছে Indian সেটাই kind of কারেক্ট, কিন্তু আমাকে pronunciation. কেন বলা হচ্ছে, হ্যাঁ, তো সেটা তো সে গান করার যে ব্যাপারটা এলো, সেটা কিন্তু ও টিনেজার মানে এজে, মানে টিনেজ স্টেজে ওটা সাংঘাতিক বেড়ে গেল আর কি। আর সেই সময় ওকে একজন আমরা মেইন স্ট্রিম মিউজিক স্কুলে একটা এক্সপেরিমেন্ট হিসাবে ভর্তি করেছিলাম। ওখানে কোনো স্পেশাল এডুকেটর নেই, ওখানে ওদের কোনো আইডিয়া নেই অ্যাবাউট অটিজম। হ্যাঁ, তো আমি খুব সাহস করে আমরা ওকে ওখানে অ্যাডমিশন করিয়েছিলাম, এবং বেশ যে খুব ভালো একজন টিচার ছিল। ও একদম কখনো হিন্দি গান, ইনক্লুডিং ক্লাসিক্যাল মিউজিক, ঠুমরি, all of that he started singing also. এখন মানে গান প্রেমিক আর কি, সাংঘাতিক। তারপরে আমরা যখন তো সেই গান, আমরা যখন আবার গানের কথা বলি বা মিউজিকের কথা বলি, ওটার একটা সীমিত রোল আমরা চিন্তা করি, যে ওটা
আমাদের মনোরঞ্জনের জন্য ভালো লাগে, সেলিব্রেট করি যখন আমরা গ্রুপে থাকি। No, for them it's beyond that. It's much beyond that, much beyond that. And the other thing to be added is যে it also helped him, ওটাকে একটা কমিউনিকেশন টুল হিসাবে ইউজ করতো, যেটা আমরা আমি কখনো ধারণা করিনি অ্যাকচুয়ালি। সেটা তো আর শেখানো যায় না, কিন্তু ও নিজে ভাবলো যে যেরকম আমরা গাড়িতে যাচ্ছি, একজন সাইক্লিস্ট সামনে চলে এলো, খুব জোরে একটা ধাক্কা অলমোস্ট লাগলো, আর দ্য ড্রাইভার খুব সাডেনলি ব্রেকস করলো, ঝাঁকুনি লাগলো, তো ওর রিয়াকশনটা, ও জানলাটা খুলে ও বললো, এ ভাই जरा देख के चलो, आगे भी नहीं पीछे भी, दाएं भी नहीं बाएं Yes, I भी। remember. it was just না, কি করে ও কো-রিলেট করতে পারতো হ্যাঁ, সেই এগুলো গানগুলো ঠিক করে ভারী করতে মজার। পারতো। একবার একটা এগুলো খুব হাসির একটা গানগুলো কথাও আমি শুনে দেখলাম যে মানে ও আপনি খুব কমপ্লেন করছিলেন যে তুমি এই সপ্তাহটা ভদ্র হওনি, এটা করনি, সেটা করনি, হাত ধোনি, চিৎকার করে কথা বলেছো। ও অত কিছুর মধ্যে গেল না, শুধু একটাই সেন্টেন্স বললো, OLX পে বেচ দে। ইট ওয়াজ সাচ আ ফান সেন্টেন্স, আমি বেশ অনেকক্ষণ হেসেছিলাম এটা পড়ে। you know about the OLX platform, না? তুমি জানো খুব বোধহয়। সাটেল একটা হিউমার সেন্সও ছিল। হ্যাঁ, of ভীষণ আমার course, এই জিনিসটা of course, ভীষণ of course. আকর্ষণ করেছে আমাকে নোয়েলের ব্যাপারে। যেমন একবার ওর সিডি গুলো হারিয়ে গেল, সমস্ত বাড়ি তোলপাড়, সেও বলতে লাগলো আমার সিডি গুলো কোথায় গেল, কে ওগুলো নিয়ে গেল, এত সাংঘাতিক ব্যাপার, আমি অসম্ভব রেগে গেছি, চোর এসে আমার সিডি চুরি করে নিয়ে গেছে, এখনই পুলিশে খবর দাও। সো কিউট অফ হিম, মানে এখন মানে সিডি থেকে বেশি অমূল্য আর কিছু নেই, সেগুলো খুঁজে হ্যাঁ, যে করেই হোক বার করা যাক। একদম একদম একদম। তো সেই সব দিক থেকে মানে ওর যে গানের প্রতি কতটা আকর্ষণ, কতটা ঝোঁক, সেটা আমরা বুঝতে পারছি। এবং একটা জায়গায় সমস্ত ওর প্রিয় গানের একটা পুরো লিস্ট আমরা দেখতে পাচ্ছি আপনি দিয়েছেন, যে ও কি কি গান ভালোবাসতো, কি কি গান শুনতে ভালোবাসতো, এবং কিশোর কুমারের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, এইসব গানের একটা পুরো লিস্ট এখানে রয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, সব রকম গান। সব রকম গান আর কি, আর ফর সাম তার রিজন কিন্তু একটা ধারণা করা যাচ্ছে। মানে ওটা যে কন্টেম্পোরারি মিউজিক, সেগুলোতে কিন্তু অতটা আকর্ষণ ছিল না, আচ্ছা, লিমিটেড। কিন্তু এই ক্লাসিক্যাল মিউজিক বা আমাদের ওল্ড বলিউড সংস, বা বাংলাতে রবীন্দ্রসঙ্গীত, মানে ওই ধরনের গানের কিন্তু ওর ভীষণ আকর্ষণ ছিল, আচ্ছা, বাংলা মিউজিকও ভালোবাসতো। ভীষণ। হ্যাঁ, আপনি কোথাও একটা লিখছেন যে নোয়েল হিন্দুস্তানি ক্লাসিক্যাল গানের প্রতিও আকর্ষণ তৈরি হয় ওর, হুম। সেটাও আছে। কিন্তু ও ক্লাসিক্যাল মিউজিকই বুঝতে পারতো যখন সেটা চালানো হতো? হ্যাঁ, বুঝতে মানে হি ইজ এক্সপিরিয়েন্সিং ইট, মানে অত অর্থ, অত নুয়ান্স, ক্রাফট অত তো না, কিন্তু ওর একটা টোটাল মানে অডিও এক্সপিরিয়েন্স, ও সেইভাবে ওটাকে শুনতো, এবং ও মানে রাগগুলো বুঝতে পারতো, মানে ইট ওয়াজ টু বি ভেরি অ্যাপিলিং ফর হিম। আসলে আর গান একবার মানে শুনলে, হচ্ছে ওদের কাছে একটা সুরেলা জগৎ। হ্যাঁ গানটা অ্যাকচুয়ালি ওদের কাছে ওদের মনের একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ অফ হার্ট। ঠিক বলছো। সেখানে আর কি এটা ভাষা রয়েছে, কিভাবে গাওয়া হয়েছে, ডাজন্ট ম্যাটার, which appeals to them, that is their favorite, that's it. যেমন আমি আমার ছেলেকেও দেখেছি, সে জিঙ্গলও গাইছে, সে রবীন্দ্রসঙ্গীতও গাইছে, সে অন্য কোনো গানও গাইছে অন্য ভাষার, এমনকি ও যে স্কুলে পড়ে সেখানে কন্নড় গান শেখালেও ও সেটাও তুলে নিচ্ছে দেখছি। তার মানে ভাষাটা কোনো ম্যাটার করে না, সুরটাই না, ওর কাছে সবকিছু, সুরের জগৎটাই আসলে ওদের কাছে হ্যাঁ ভীষণ প্রিয় হ্যাঁ। একটা জগৎ। আমি একটা জাস্ট তো অ্যাড যেমন করতে চাইছিলাম, একবার শুনে কিন্তু পুরো গানটা, টিউনটা, হুম, শব্দগুলো না, টিউনটা আমার কিন্তু হি ছেলেও ক্যান তাই। রিপ্রডিউস। টিউনটা কিভাবে যেন ওদের মধ্যে একটা সেই একটা তৈরি হয়ে যায়, হ্যাঁ, একটা যেন সেই প্রোগ্রামিং করা থাকে ওদের ওদের মধ্যে, যে টিউনটা শুনলেই সেটা আমি আমার ভেতরে ইন্টারনালাইজ করে নিতে পারি। এখন যেমন আমরা, এখানে দেখছি ও সলিল চৌধুরীর গানও ভালোবাসে, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা খুব জনপ্রিয় একটা গান। তারপরে হেমন্ত কুমারের রানার গানটা তো বেশ লম্বা একটা গান, বেশ লম্বা, ভীষণ একটা বিশেষ দৈর্ঘ্যের একটা গান, সেটা ধৈর্য ধরে শোনা এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করা। তো এর হ্যাঁ, থেকে বোঝা যায় ওর সঙ্গীত প্রেম কতটা গভীর ছিল। অ্যাবসলিউটলি। তো এবার আমরা তার পরের প্রশ্নে একটু যাই, এটাও ভীষণ আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আহ নোয়েল এবং নোয়েলের বাবা একটা সমান্তরাল গতিতে চলেছে, তাদের নানা রকম কাণ্ড কারখানা পুরো কাহিনী জুড়ে।
নোয়েলের এক অদ্ভুত এবং তীব্র নির্ভরশীলতা তার বাবার প্রতি। বাবার জন্য অপেক্ষা, বাবার কাছে অপরাধ বোধ থেকে ক্ষমা চাওয়া, তার ছোট বড় সব পাওয়া না পাওয়ার ঘটনা বাবাকে বলা, বাবার সঙ্গে খুনসুটি করা, বাবার কাছ থেকে ক্রীড়া সম্পর্কিত অনুশীলন করা, এমনকি স্বর্গনীয় বাবার সাথে তার এক বিশেষ প্রকার কথার আদান প্রদান, তার আকুল আকুতি যেন বাবা তাকে ছেড়ে কিছুতেই নাই, পৃথিবী ছেড়ে চলে যায়, বাবাহীন তার একেবারে শূন্য জগৎ, হুম। সব জায়গাতেই বাবা। তো এই যে একটা এইরকম একটা নির্ভরশীল একটা সম্পর্ক, এত গভীর একটা সম্পর্ক, এটা কিভাবে গড়ে উঠলো, বা নোয়েল এত কিভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়লো, এ সম্পর্কে যদি কিছু বলেন। কি বলবো, এটা আমার 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 পক্ষে এটাকে অ্যানালাইজ করা বা এটাকে স্পষ্ট করে বোঝানো তো আমার পক্ষে সম্ভব না। এটা একটা কিন্তু ওই যতটা নোয়েলকে ঘিরে এই বইটা, ততটা আপনাকেও ঘিরে, হ্যাঁ সেটাই বইটা যে পড়বে সে খুব সহজেই সেটা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি ছাড়াও এই বইটার বোধহয় কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ হ্যাঁ সেটা বলা যেতে পারে, কিন্তু আসল আমি যেটা না, আমি অন্য বাবাদের বলতে চাই এখানে, দ্যাট ওর যে সন্তানের যে ও কিভাবে এই জগৎটাকে দেখছে। আমরা সবাই বলে থাকি বিভিন্ন সেমিনার প্রেজেন্টেশন অটিজম নিয়ে, দেখবেন এখন তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভিটিস হয়, ওরা সবাই বলে দে লুক এট দ্য ওয়ার্ল্ড উইথ আ ডিফারেন্ট লেন্স। এটা সত্যি, কিন্তু ওটাকে একেবারে অ্যানালাইজ করা, কি এটা, ওই ডিফারেন্ট লেন্সটা কি এবং কেন, এবং সে কিভাবে এক একটা জিনিসের অর্থ নিজে কিভাবে গ্রহণ করছে, বিকজ দ্যাট ইজ দ্য কোর অফ অটিজম। কিন্তু সেটাকে যে এইভাবে বিশ্লেষণ করা, আমি খুব একটা লোককে দেখিনি করতে, যতই এক্সপার্ট হোক বা রিসার্চার্স হোক। এটার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সবচাইতে দরকার, কারণ কি সেটা যখন হয়ে যাবে, আর সেটা খুব কম সময়ের মধ্যে তো হবে না, আপনাকে অনেক সময় দিয়ে দিয়ে নিজের যে একটা টেন্ডেন্সি ফর কনভেনশনাল থিঙ্কিং, এই যে আমাকে খেলাতে জিততে হবে, আমি এবং গানের প্রসঙ্গে যেটা আমি বলতে আমার মনে হয় এটা বোঝা দরকার সবাইকে, সবাই যে আমি ওকে বারবার বলতাম তুমি গানের কম্পিটিশনে যাবে, তুমি মেডেল পাবে, প্রাইজ পাবে, নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড। তো এই যে আমাকে যে যে কোনো জিনিস খুব ভালো হতে এবং তারপরে ওটাকে জিততে হবে কম্পিটিশনে গিয়ে, যেরকম টেনিসে, and that is why the book is called I like to play not good bad tennis. এটার তার মানে ওর এটা কাছে হচ্ছে গুড আর ব্যাড এর কোনো প্রভেদ নেই, না, না টেনিসটা good খেললেই বলতে হলো, হোয়াট ইজ আমি অ্যাবাউট আমার গুড এই এন্ড ব্যাড, গুড খেলা এবং জেতার প্রেশারটা দিও না, দিও কারণ কি না। এটা আমার কাছে অর্থহীন। হুম সেই যে ফর এক্সাম্পল দ্যাটস আ ডিফারেন্ট লেন্স না, যেটা আমরা সহজে মানতে পারি না, সহজে গ্রহণ করতে পারি না, যে এরমও একটা দৃষ্টিকোণ হতে পারে। তো হুম আমার মনে হয় সেইটা হচ্ছে আমি যেটা সবসময় মেসেজটা দিতে চাই, যে এই যে ডিফারেন্ট লেন্স সেটা কি সেই পার্টিকুলার অটিস্টিক ইন্ডিভিজুয়ালের, জেনারেলাইজ করা তো যাবে না, সেই ইন্ডিভিজুয়ালের সেই লেন্সটা কি সেটা কিন্তু আমায় বুঝতে হবে, এবং সেটা হচ্ছে আমার মনে হয় সেটাই হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ আওয়ার রিলেশনশিপ, যেটা তুমি ইঙ্গিত করলে না, যে বাবা ছাড়া, হ্যাঁ, আমার কারণ কি পুত্রের ও ক্ষেত্রেও তাই। ও ও স্টেজে জানতো ওঠা যে মানে মাইকটা, ও মনে করে ওকে হাতে মাইকটা দিতে হবে, ও গান গাইবে। স্টেজে উঠে যে অ্যাওয়ার্ডও নেওয়া যায়, ও সেটা মনে করে না, ও মাইক দেখলে মনে করে মাইকটা ওর চাই, মাইকে ও গান গাইবে। সেটা না করতে পারলে ও একটু আপসেট হয়ে পড়ে। হ্যাঁ গান গাওয়াটাকেই বোঝে, আর কিছু বোঝে না স্টেজে ওঠা তাই মানে। তাই। তো সেই দৃষ্টিকোণটা আমাদের ধরতে হবে না, বুঝতে হবে। হুম তাই জন্যে তুমি যেটা বললে আমাদের রিলেশনশিপের কথাটা, সেটা সেটার আই থিঙ্ক সেটার ফাউন্ডেশনটা তো এটা। আপনাকে খুব বিশেষভাবে ভালোবাসতো, সেটা বোঝাই যাচ্ছে। যেমন
ধীরে ধীরে অসময়ে বাড়ি ফিরলেও আমার 25 বছর বয়সী সুদর্শন দীর্ঘকায় পুত্র নোয়েল দরজা থেকেই আনন্দিত ও উষ্ণ অভ্যর্থনা জানাতো, হেই বাবা, তুমি এসে গেছো। সে এই পরিবর্তনের অভিঘাত মেনে নিতে পেরেছিল। বিশ্বাস করা শক্ত হলেও এই পরিবর্তন আসতে বেশ কয়েক বছর লেগে যায়। তারপর আপনি একবার সেই যখন এয়ারপোর্টে আহানা এবং আপনার স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, ও আগে থেকে রেডি হয়ে দরজার কাছে বসেছিল যাতে আপনি কিছুতেই ওকে ফেলে চলে যেতে না পারেন। রাত মানে 1টার সময়। হ্যাঁ, রাত 1টার সময়, বা আপনি একবার সেই কোনো একটা সেমিনার থেকে বেশ দেরি করে ফিরেছিলেন, আপনার ফ্লাইটটা অনেক দেরি করে এসেছিল এবং রাত্রির 1টার পর, এবং ও জেগেছিল খুব ঘুমন্ত চোখে, এসে ও আপনাকে জিজ্ঞেস করে যে আপনার যাত্রা কেমন হয়েছিল। তো সব জায়গাতেই আপনার সঙ্গে ও বিশেষভাবে, মানে আপনি বাড়ি ফিরেছেন কি না এটা অ্যাসিওর্ড হয়ে তারপরে ঘুমাতে গেল, নইলে যেন ও ঠিক ঘুমোতে পারছিল না। আপনি ফিরেছেন, তা এখন স্বস্তি, এখন আমি ঘুমোতে যেতে পারি, এরকম আর কি। হ্যাঁ। তো পুরো জায়গাটা জুড়েই আপনি রয়েছেন, এবং সেই যে আপনার সঙ্গে ওর স্বর্গণী একটা কথোপকথন হয়, যেটাও আপনি লিখেছেন এখানে, যে সেখানেও জানতে চায় যে বাবা ওর থেকে আলাদা হয়ে যাবে না তো, বাবা যেখানেই যাক বাবা যেন ফিরে আসতে পারে আমার কাছে। এইটা ওকে মানে স্যাঙ্গুইন হতে হবে, ওকে কনফার্ম করতেই হবে, ওকে মানে স্থির নিশ্চয় হতেই হবে যে ওর বাবা ওর কাছে যে করেই হোক থাকবে এবং ফিরে আসবে। তো এই বন্ডিংটা ভীষণ মানে একটা কি বলবো, হার্ট জার্নি, মানে হ্যাঁ, মনকে হৃদয়কে বিশেষভাবে স্পর্শ করে যায়, সেটা না বলে তো কোনো উপায় নেই। শিবালি, আর ইউ দেয়ার? I think Uh, Shivali yeah, has. Indrani Yeah, ma'am, there are certain questions from the Yeah, audience. Sushma, I yeah, would yeah. like you to forward that, because it's becoming a little difficult for me because of some glitch. Can you please forward those questions to Devashish, and also the comments from the comment section, Or please? you Sure. can Sushma I ask the will question? come for the concluding portion again. I'll be back for the concluding portion. So you please push the questions and the comments from the comment section. Sushma, if I may request you to read it out to save time, I guess. So, Nina has one question here. As a parent, you have mentioned about trying a specific structure that you used to give Noel as a pathway to, exit from distractions and get focused, get back to practice. How has these structures, these routines, has helped Noel to focus on what he needs to, focus on in that particular time, and just keep him away from the distraction so that he can progress better? If you can shed some light on that. So one of the, I'll speak in English. Yeah. One of the principal points in my narration is that we recognize that they operate, rather than that different lens we are talking about is through, they look at perceive things in structures. Perhaps, I'm not sure, perhaps the love for music also satisfies the need for structure, because every time you play the same song, it will come the same way, it will follow the same pattern. That is it satisfies the autistic appetite for structure, even in music, so that is my own hypothesis. Coming back to the structure thing, so this, I have talked a lot about structure in everyday life. Some of them are commonly known. You do a schedule, you do a visuals, a breakdown of tasks. That's commonly practiced. But when you are in a sporting activity, the example I want to show you is that if you want to break a structure, you have to replace it with another structure. And it takes a bit of time from moving from one structure to another structure, of course, and you'll need that support. But it is not that a structure cannot be broken. I was, as a lot of autism, experts say that we have to follow the structure, Yes, we have to follow the structure, but after a point, the young person is ready to even break the structure, but you have to provide him an alternative structure, which works better for him. In our minds, it works better for him. So coming back to the sports, tennis, for example,
It was something totally, a break in structure for him, because he was not familiar with this whole tennis playing setup. Like our neurotypical child will go there and immediately, intuitively, adjust to the new environment, but they cannot. So Noel could not initially. For example, if you, just to make it simple to understand, stand in this position and serve. Every time you have to stand in this position and serve. So unless you convert it into, and he's feeling that you can serve from any place. You just have to serve. He's learned how to serve, so he'll serve. But you have to then create a structure so that he's focused and not distracted. So what I did was, I first of all, the obvious thing that of marking it in chalk on the court floor, mark it in chalk. Now, visually I'd done that. Then I found that even with visually, he was not always coming back to the position. And this is during his learning how to serve. So then what I did is, he used to get distracted. He'll start, walking away to other places. I put, the cap, which if you place on the ground and put your foot, it screeches. There's a screeching sound. We all know that. A soft drink can, right? So I took that, peeled off the can cover, and and I just placed it on that place, where he would, when he steps on that, there is a screeching sound. So there's over a visual and audio support for his position. So he used to always come back to that position. That he grasped that structure. So now I have to go to this position and serve every time. I hope I have been able to explain it. Yeah, so there are a number of such things, you have to create, so that the new structure, which is a new structure in this case, is learning to play tennis is a new structure I have forced on him. How do you ease it in so that he becomes comfortable with a new structure? How do you do that? You create a series of mini structures, which he then finds appealing and engages with. Okay, lovely. Thank you so much for taking up that question and answering, and I hope it is as insightful as the other conversation which was going on, and it also highlights on the part that how you kind of worked around the senses and make him more aware and alert about his surrounding, so that he gets into that practice mode. Yeah. There is one more question from Umayal. She asked that as a parent, how your parenting has changed when he was a teenager as compared to when he was a child. So if you can share something on that. See, we all know that adolescence brings a tsunami in our lives. We all know that, right? Especially for individuals on the autism spectrum, as it is for even, it's many times more complex than the neurotypical child who is entering adolescence. So that happens, and you have to be prepared for that. And it's a very difficult time, because for obvious reasons, which I've written in my book also, that they are unable to understand the physical changes that is happening inside them. So that creates lots of layers of difficulty, So you have to be attuned to it, and your parenting journey changes when the child is in adolescence. So you have to, again, that bonding thing is still very important. When you become an adolescent, the parents, children, typically, this is what child psychology will say, that they want to distance themselves from the parents, even the mother with whom maybe the child is more attached. He or she will try to distance. They want to explore the world. They want to have more friends. And that's why where social media, Instagram, etc. comes in. But the thing is, if you have to create a fresh kind of bonding with an adolescent, the teenager.
you have to revisit your nature of parent and child bonding. You have to be suddenly more like a friend. You cannot give instructions. You can't use the same tone of voice. So that transition happens. So to answer that question, you have to change yourself, your parent, as a parent, because you can't keep saying that I am the boss, I am the parent, I am the figure of authority. No way. That transition is very important, and we have to do it. So parenting is no easy task. We all know. But you have to be, while it is not an easy task, you have to enjoy the task. But to enjoy the task, you have to be ready to change yourself. You have to be inventive. And You have to adapt. absolutely. Yeah. As you Yeah. go, you have to adapt. That is how Yes, parenting absolutely, is. Yeah. absolutely. But Thank at the you. end, the joy and the reward is extremely high. Yeah. It's At that extremely time, high. it seems so difficult and Yeah. arduous, Yeah. but the joy comes later. Yeah. I think that is what parenting is all about. There are certain comments, in the session from Janaki Akka. She says, it's awesome and so insightful to hear. Kudos to you both for keeping the conversation flowing. We just love the whole conversation in Bangla, though we follow very little of it, but, it's a pure joy to listen to something in regional language. Nina Girish also says that, Noaz is blessed with good humor, singing, and sportsmanship. Vinod Manchanta is here and he says these are relevant topics, great thoughts, and very insightful. So there are comments and there are more questions in the comment section as well. You can go later and check and respond to them, Debashish. Over to you, Indrani ma'am, for the closing section. I Yeah. think, Sushma, Thank you, for the people who for are, coming to the rescue. I just want to remind that the book is in English as well. Okay. First about, Yeah, you can bring it here. Yeah, I'll post a link on the comment yeah, for section. those who are Or- interested to know about some of the things I said in more depth, I think reading the English book, for those who don't follow Bengali, there is an English book. Yeah, sure. We'll post the link in the comment section so that people can go back and check the book. Over to you, Yeah. Indrani ma'am. হ্যাঁ, তাহলে এই পর্বের শেষ পর্যায়ে এসে বলতে পারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুন্দর অন্তর্দৃষ্টি সম্পন্ন আলোচনার মাধ্যমে আমরা সবাই সমৃদ্ধ হলাম। আমাদের স্পেকট্রাম গ্রুপের তরফ থেকে জানাই সবাই আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন। আগামী দিনেও আমরা এরকম আরো সচেতনতামূলক অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব। আমাদের প্লেজ অফ ইনক্লুশন ড্রাইভে অংশগ্রহণ করুন, প্রাদেশিক ভাষায় কিংবা ইংরেজিতে, যেটা আপনাদের সুবিধে মনে হয় এবং আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। শপথ গ্রহণের একটি ভিডিও তুলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ইংলিশ ভার্সনটা হলো I pledge to be inclusive and accept the unique. সর্বশেষে দেবাশিসকে একটা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের অটিজম স্পেকট্রাম তরফ থেকে এবং আমার তরফ থেকেও অনেক ধন্যবাদ জানাই। তার রচিত এই বাংলা এবং ইংরেজি বই এবং তার অমূল্য মতামত সবটাই এই অটিজমের অজানা দুনিয়া সম্পর্কে আলোকিত করে এবং আমাদের সমাজকে যথার্থভাবে সমৃদ্ধ ও সচেতন করে তোলে। দেবাশিস, আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আশা করব আগামী দিনেও আমরা আপনার সাহায্য পাবো এবং যখন স্পেকট্রাম আপনাকে ডাকবে বা আপনার সাহায্য চাইবে, নিশ্চয়ই আপনি আপনার সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দেবেন। আজকের মতন অধিবেশন তাহলে এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার। Namaskar. Thank you.